তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, দিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। তারপরে কি দেখতেছি আমরা, কি পেয়েছ আর কি আছে? চলচ্চিত্র স্যার, আমাদের চলচ্চিত্র আমি স্যার বলবো আপনাকে, কে মানে আমাদের চলচ্চিত্র মানে সিনেমা আমাদের স্যার। বন্ধ করেন চলচ্চিত্র? কি যে চলচ্চিত্র? চলচ্চিত্র কি খাবে? ও চলচ্চিত্র, জি স্যার, ও মানে যেটা আর্ট ডিরেক্টর সবাই মিলে কাজটা করছেন, এটা আমাদের প্রজেক্ট স্যার, ফিল্ম প্রজেক্টর স্যার। ফিল্ম রাখেন, কিন্তু বাজেট কত দিয়েছি? বাজে তো স্যার আপনি ওই যে প্রপোজাল যেটা তৈরি করেছেন ম্যাডামকে দিয়েছিলেন স্যার। ও শিল্পের বাজেট কমে যাবে। তাহলে স্যার সিনেমাটা হবে কি? হবে। স্যার আরে ভালো, কি বলতো, সিনেমার বাজেট কমে যাবে, 1 কোটির নিচে চলে আসবে। 35 লক্ষ, এই 35 লক্ষর মধ্যে একটি ছবি বা 2টি ছবি করে ফেলতে হবে। জি স্যার, জি স্যার, আমি তো স্যার আপনাকে এই বিষয়টা স্যার আপনাকে বলছি না স্যার, আমি স্যার দুইটা বিষয় সবসময় খেয়াল করি স্যার। আমাদের কোম্পানির লাভ, আমি যে প্রজেক্টে যাব সেই প্রজেক্টে লাভ হবে কিনা স্যার, আরেকটা স্যার কস্ট ইফেক্ট স্যার, কিভাবে খরচটা স্যার কমানো যায় স্যার। কিন্তু সিনেমা যে আমি বানাচ্ছি, জি স্যার, তেলেখাজা কোম্পানি যে শিল্পের পিছনে ডালছে, এটা আবার কিন্তু প্রচারে ব্যাপক করতে হবে। জি স্যার, প্রচার তো স্যার দেবো স্যার, আমাদের ছাড় মানে ভাজা কই খাবো, তেলটা একটু স্যার কম দেবো। রাইট, সমস্ত মানুষ জানবে আমরা শিল্পের লোকজন। আমি এমনকি যারা ক্যামেরার পিছনে আছে, জি স্যার, মানে ক্যামেরাম্যান জি স্যার, আর যে কি যেন মনিটর নিয়ে যারা আসে, খুব দেখি তাদের খুব কষ্টে থাকে তারা, তারাও যেন খুব টাকা পয়সা পাই, বুঝছেন? কত পাই এরা? যার যা পায় তার চেয়ে কি ওইরকম দিব না স্যার, আমি তো চাই যে কম দিবে স্যার। সবাইকে কম দিবেন, যাতে যে বাজেটটা হবে স্যার, ধর 50 টাকা হলো, আমরা 25 টাকা দিব স্যার, 25 টাকা বাকি রাখবো স্যার। হ্যাঁ, কারণ আমি জানি এদের ভিতরে অনেকে বাটপার টাইপের আছে। আমি তো স্যার চেষ্টা করবো স্যার 2টা চলচ্চিত্রের টাকা দিয়ে স্যার আমি 4টা চলচ্চিত্র বানাই ফেলবো স্যার। চমৎকার, আমাকে বুঝতে পেরেছো। জি স্যার, যদি মনিটরের লোক ভালো করে মনিটর না দেয়, টাকা দেবেন না। জি স্যার, জি স্যার, টাকার বিষয় স্যার, আমি তো আরেকটা বলছি স্যার, আমাদের স্যার টাকাটা কম দিব আর জিনিসটা মশমশা করবো স্যার। ওই যে বললাম না সিনেমার মধ্যে স্যার আইটেম সং দিব, তাকদম তাকদম স্যার, হ্যাঁ এরকম সবসময় আইটেম সং দিয়ে যেন আমরা জিনিসটা ঘটে দিতে পারি। চমৎকার, যেখানে যেখানে ফুর্তি সেটা বেশি করে দেবে। সমস্ত কিছু নোট করো, আমাদের কর্মসূচি যেন ক্লিয়ার থাকে এবং নিজেদের স্বার্থ সবসময় রক্ষা করবো। জি স্যার, জি স্যার, অবশ্যই স্যার। দিদা, আপনি যখন বিপ্লব অপারেশন নিয়ে কথা বলতেছিলেন, তখন আমার চোখের সামনেই বিগত দিনের এক একটা ঘটনায় ছবির মতো ভেসে উঠতেছিল। কি করছি আর না করছি। ভুলে গেছে, হ্যাঁ, ওটা ভুলে গেছে, ভারী ভুলে গেছে। এই যে গতকাল লিডার জন সব ক্লিয়ার করে করলো না, খুশিটা চেহারা দিয়ে আমার চোখের সামনে পুরো জল করে ভাসতেছে। রাতে আর ঘুমোতে পারলাম না, অসুরে কাঁদিছি, সারাটা রাত ধরে খালি কাঁদিছি দাদা। তুই থাম, তুই থাম। ও কান্নায় বলতে পারতেছে না রিডার, আমি বলি। খুশিদার বাপরে মারে ফেলানোটা একদমই ঠিক হয় নাই। মেয়েটার কপাল পড়লো, তারপরে একটা বিয়ে হইলো অকর্মার সাথে। সেই জামাই একটা বাচ্চা কাচ্চা ধরায় দিয়ে তালাক দিয়ে বাড়িতে ফেলাই দিয়ে চলে গেল। মেয়েটার কপাল কত খারাপ। কয়দিন পরে খুশিদার আর খোঁজ নাই, কেউ খুঁজে পাইতেছে না। পাওয়া যাবে কি করে? কদিন পরেই তো পাওয়া গেল ওই যে ডোবার মধ্যে লাশ হয়ে পড়ে রয়েছে। কন একটা জলজ্যান্ত মানুষের লাশ দেখা যায়? আসলে আমি সেই জন্যই বলি যে আমাদের সমাজে নারীরা ভালো নেই, একদম ভালো নেই। তারা বরাবরই শোষিত,
নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত। আর এই জন্যই আমাদের বিপ্লব দরকার। বিপ্লব দরকার এই নারীদের মুক্তির জন্য, কারণ নারীরা মুক্তি পেলেই আমরা সকলে মুক্তি পাব, আর বিপ্লব তখনই সার্থক হবে। আমাদেরকে সেই আদর্শে বলিয়ান হয়ে সামনে এগোতে হবে। জেলেরা হবে হবে সুজল বরষা, আমি চেয়ে আছি ওই ভরসা। বাবা বাবা বাবা, আমার এই ভগ্ন দশা বুঝবে কতদিন পরে। বাহ, সাবাস শিল্পী। রাখিলেন সাই কূপ জল করে আন্ধেলা পুকুরে। হয়েছে কি, আমি তো তোমার আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। না না, সত্যি সত্যি কথা। তো যে যারে ভালোবাসে তার জন্যই তো সে যে কোনো কিছু করতে পারে, সব কিছু স্যাক্রিফাইস করতে পারে, তাই না? আমি আমার বউরে ভালোবাসি, তার জন্য আমি শাড়ি কিনেছি, হ্যাঁ, আমি ওই গয়না কিনেছি, স্যান্ডেল কিনেছি। আমি কোনো কিছুতে তো কাপড় করিনি। ওই শাড়িওয়ালা যা চাইছে তাই দিছি, গয়নাওয়ালা যা চাইছে তাই দিছি, ওই স্যান্ডেলওয়ালা যা চাইছে তাই তো দিছি। তাতে অসুবিধে নেই, সেটাই তো দেওয়া উচিত। কিন্তু আমি ওই আবেগের ধাক্কার হিসেব করতে পারিনি যে কাজীর পেমেন্টটা যে দিতেই হবে, সেটা না আমার মাথার মধ্যে ছিল না। আমি ভাবিছিলাম যে দাতব্য কাজী, কি দাতব্য কাজী মানে তোমারে খুব পছন্দ করেছিল তো কাজী, যেন ভাবেছিলাম যে আমাদের বিয়ের কাজটা মাগনা করিয়ে দেবে। তো আরে কিসের মাগনা, এ কাজী তো ঝিঝি পোকার মতো টাকা দে টাকা দে টাকা দে টাকা দে করিয়ে যাচ্ছে। তো ভাবিছিলাম যে আব্বা দেবে। কিন্তু আব্বার এখন যে মেন্টাল কন্ডিশন খুব রাইগে আছে না, হ্যাঁ, এই মুহূর্তে আমি যদি টাকা চাতেই যাই কিন্তু কষায় লাথি মারবে না। 2 দিন তো লাগবে মাথাটা ঠান্ডা হতে, লাগবে না? হ্যাঁ, কিন্তু এই 2 দিন এই কাজই আমি কোনে রাখবো? আব্বা শোবে ওই কাজের সাথে? কোনো দিন না। কারণ আমাদের এই ঘর বাসর ঘরের মধ্যে কাজের সেটা হয়। আমি কাজীরে কব যে ভাই তুই গোয়াল ঘরে শো, হ্যাঁ? তো আমার এসব কথা কেন তুমি শোনাচ্ছ? কাজী যদি তোমার কাছে এসে টাকা চায়, কাজে আমার সামনে আসবে কিসের জন্য? বিয়ে হয়ে গেছে, আমি কোনো কাজে ছিল না। খবরদার কাজে যেন আমার সামনে না আসে। না করছিলাম যে এই কোনো কথা না, যাও এখান থেকে। কাজীরা যে কিরাম করে বিদায় করবো। কেমন করে বিদায় করবো মানে? তোমার কাজে তুমি বিদায় করো, যাও। কিরাম করে করবো? একটু ভালো মন্দ রাইজে খাওয়ায় যে বিদায় করবো সে উপায়ও তো নেই। আমি তো ফুল বাবুর্চি হতে পারিনি, এখনো জোগাইলে শিখেছি শুধু ওই রসুন বাড়তি, আদা বাড়তি, পেঁয়াজ বাড়তি। তো বাটা বেশ খায়ে কি এই কাজই যাবে মনে হচ্ছে না। অনেকক্ষণ ধরে কিন্তু ফালতু কথাবার্তা বলতেছো, বলে দিলাম, যাও তো এখান থেকে। ওরে নদীর জলে কূপ জলি হয়, বিলবর খালে পরে রয়, সাধ্য কি তার গঙ্গাতে যায়, গঙ্গা না এলে পরে তেমনি জীবের সাধন বৃথা, তোমার দয়া নাই যারে, রাখিলেন সাই কূপ জল করে আন্ধেলা পুকুরে। ওরে যন্তরে পরিয়ন্ত
ওরে যন্তরে পো রিয়ায় অন্তর রয় যদি সে লক্ষ বছর যন্ত্রিক বিহনে যন্ত্র কভু কি বাঁচতে পারে তুমি যন্ত্রী আমি যন্ত্র সুবল বলাও আমারে রাখিলেন সাই কূপ জল করে আন্ধেলা পুকুরে রাখিলেন সাই কূপ জল করে আন্ধেলা পুকুরে। বাহ 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 বাহ। চিন্তা করছেন মানে সম্পর্ক একটা আজব জিনিস, এই মধুর এই তিক্ততা। হ্যাঁ, এটা প্রকৃতির মতন, এই রোদ এই বৃষ্টি। এই বৃষ্টি আপনি এই যে সম্পর্কের কথা বললেন মধুর, এই সম্পর্ক মধুর কারণ যদি না থাকে তাহলে কি আমরা নিয়মিত কারিগরি টাকা পেতাম? আমরা কি বাংলোতে থাকতে পারতাম? আমরা কি এই সিনেমার যে লোকেশন দেখতে আসছি এত আরামে ঘুরছি ওগুলো কি পারতাম না? সম্পর্ক তো মধুর রাখতেই হবে, তা নাহলে তা হবে না। কিন্তু আমার কাছে এখন মানে ব্যাপারটাই অন্যরকম লাগছে। মানে আমি তো বিশ্বাস করতেই পারছি না যে মানে আমাদের স্যারের বাহিরটা দেখে বোঝাই যাচ্ছে না তার ভেতরটা তো রঙিন, এত সবুজ, মানে কোথায় নিয়ে আসলো। ওয়াও, কি অসাধারণ প্রাকৃতিক নিসর্গ চারদিকে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। স্যার আমাদেরকে এই সবুজের মাঝে নিয়ে আসলেন, এই সবুজের মাঝে আমাদেরকে হারানোর সুযোগ করে দিলেন। মানে দেখুন মাসুদ বিন করিম, মানে এই সবুজ দেখে আমার এই মুহূর্তে ওই শেক্সপিয়ারের কবিতার কথা মনে পড়ে যায়, আন্ডার দ্য গ্রিন ট্রি। কবি সেখানে কি বলেছেন, হু ওয়ান্টস টু লাই উইথ মি অ্যান্ড টার্ন হিজ মেরি নোট আনটু দ্য সুইট বার্ডস থ্রট, কাম হাইদার, কাম হাইদার, কাম হাইদার, হিয়ার শ্যাল হি সি নো এনিমি বাট উইন্টার এন্ড রাফ ওয়েদার। কবি কিন্তু আমাদেরকে এই প্রকৃতির মাঝে ডেকেছিলেন, যেমনটি স্যার আমাদেরকে প্রকৃতির মাঝে নিয়ে এসেছে। নিশ্চয়ই, প্রকৃতি তো আসল, আমরা তো তারই একটা অংশ, পার্ট, আমাদের তো মুক্ত করবেই। তা আমার কাছে কথা হলো যে এই প্রকৃতির ভিতরে কিন্তু মানুষগুলো থাকে, কিন্তু গাছপালা না। কিন্তু এই মানুষগুলো নষ্ট হয়ে গেছে, তার চোখ, কান, গলা, নাক সব কিছু নষ্ট হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞানের প্রশংসা পাবে না সে। আগে মানুষটাকে বড় করতে হবে, মানুষটাকে দেখতে হবে। মানুষটাকে যদি প্রধান করে নেই তাহলে আমাদের সব ঠিক হয়ে যাবে। এখানটাই তো আমাদের আরেকটা সমস্যা, আমরা একটা মানুষ চিনতে পারি না। এই যে মনে করেন আমি অফিসে পাড়া দিই, প্রথম কিন্তু স্যারকে চিনে ফেলেছিলাম। স্যার কি, আমি স্যারকে বলেছিলাম, বলে আমার একটা পরিণত হয়েছিল, সেই কথা যেতে চাচ্ছি না। কিন্তু সংকটটা হচ্ছে এই সমাজের মধ্যে আমরা কিছু মানুষ সং করে বেড়াই, আর কিছু মানুষ কিন্তু ভং করে বেড়ায়। আমরা সবাই এক ধরনের চরিত্রের মধ্যে দিয়ে আছি, সেখান থেকে যে চরিত্রটা বের করে আনা দরকার সেই কাজটি কিন্তু আমাদের স্যার করে ফেলেছেন। হ্যাঁ, কেন করবে না? কারণ উনি তো অনেক বিচক্ষণ লোক, উনি তো পুঁজিপতি, প্রচুর ধনী লোক। ধনী লোকের সমস্যা কি জানেন? মানে ধনী লোকের জীবনে সবকিছু পেয়েছে, গাড়ি, বাড়ি, খ্যাতি, যাবতীয় যা যা পাওয়া দরকার সব, শুধু একটা জিনিস পাই। একটা জিনিস তাদের অভাব হয়ে গেছে, সেটা হলো কালচার, সংস্কৃতি। এবং সেই সংস্কৃতির প্রভু হতে চায় তারা। তাদের ক্ষমতার দাপট এত, হ্যাঁ, যার ফলে আজকে আমরা এখানে আসছি, এই যে বাংলোতে আরাম করে খাচ্ছি, লোকেশন দেখছি, সিনেমা বানানোর পরিকল্পনা করছি। স্যারের যে এই যে পুঁজিগুলো এখানে ইনভেস্ট করছে, এটা কারণটা কি? কারণটা হলো যে সমাজে যাতে প্রমাণিত হয় যে উনি একজন সংস্কৃতিমনা মানুষ, সংস্কৃতি। এই জায়গায় কিন্তু আমি আপনাকে নাট্যকার হিসেবে একটা বড় ধরনের আমি সাধুবাদ জানাতে চাই যে আপনি একটু সঠিক জায়গায় কিন্তু টাচ করলেন। কিন্তু আমার কাছে এই মুহূর্তে এটা প্রবলেম যেটা হচ্ছে, আমি এই প্রকৃতির মাঝে আমি ওই লালটা পাচ্ছি না, রক্তটা পাচ্ছি না।
আপনি রক্তের কথা বারবার কেন বলছেন? রক্ত তো বিভৎস, ভয়ঙ্কর। আরে এই সবুজের ভিতরে রক্ত মাখানোর দরকার নেই। আপনার ছবির নাম কি? বিপ্লব। সব বিপ্লবের মধ্যে রক্ত থাকবে, এটা হয়। শুনে, রক্ত হলো গিয়ে এমন একটা জিনিস যে, মানে কবিতার কথা বললেন না, কবিতার শিরা থেকেই ঝরবে বিপ্লবের প্রথম খুন। ঠিক আছে আপনার কথা মানে, কিন্তু আমি তো একজন আর্ট ডিরেক্টর। এই আর্ট ডিরেক্টর ফাত্তা মনে করেন, এই যে একটা সবুজের মাঝে যদি আমি একটা চমৎকার রক্তাক্ত, যে চারদিকে সবুজ মাঝখানে লাল, এই রক্তাক্ত এরকম একটা ক্যানভাস যদি তৈরি করতে না পারি, তো হলো না তো বিপ্লব ছবির ব্যাপারটাই তো হবে না, ব্র্যান্ডিংটাই তো হলো না। না না, রক্তটাকে একটু বাদ দিয়ে দেন, রক্তটা রেখেন না, কারণ আমরা সবুজের জায়গার লোক, এখানে রক্তাক্ত জিনিসটা ঠিক যায় না। রক্ত লাগবে, রক্ত লাগবে। যে আপনি একজন বিপ্লবী, হ্যাঁ, বিপ্লবীর রক্তটাই লাগবে। হ্যাঁ, বিপ্লবী রক্তে লাল হবে সবুজ। কোথায় পাবেন সে রক্ত? আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার সামনে দাঁড়িয়ে আছে একজন বিপ্লবী। হ্যাঁ, শুধু বিপ্লবী না, অতি বিপ্লবী। এই অতি বিপ্লবী রক্ত দিয়ে আমি এই সবুজের মাঝখানটা লাল করে, আমার মাথা পুরো ঠিক আছে, এই অতি বিপ্লবী রক্ত দিয়ে বিপ্লব ছবির ক্যানভাস তৈরি হবে। এখনই আপনার রক্ত আমি নিব, অতি বিপ্লবী রক্ত আমার লাগবে। একদম ছাড়ি। আর কিসে আমার বাঁচান? কিসে কিসে এই আলার প্রতি আবার আমার নিঃশ্বাস করতেছে। আমার রক্ত চাই, আমার রক্ত চাই। মানে রক্ত চাই মানে রক্ত দিচ্ছে বিপ্লব ঘটাবে। আরে শিল্পপতি সাহেব, কি শুরু করছেন বলুন তো? হ্যাঁ, কি শুরু করছেন আপনি? স্যার কি বলছে শোনেন নাই? স্যার বলছে যদি আপনাদের নিজেদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করেন, ঝামেলা সৃষ্টি করেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে বেতন, বোনাস, চাকরি সব ডট আউট। ভুলে গেছেন আপনি? টাকা না পাইলে কি খাবেন টের পাবেন। রশিদ সাহেব, আপনি যতটা ভাবছেন ব্যাপারটা সেটা না। মাসুদ ভাই দেখেন, রশিদ সাহেব ব্যাপারটা ভুল বুঝলো। মানে হয়েছে কি, মানে যে সিনেমাটা হচ্ছে বিপ্লব, তো বিপ্লবের মাঝে তো একটু রক্তটা লাগবে মাঝখানে। সেই বিপ্লবের মাঝখানে যে রক্তটা লাগবে, সে বিপ্লবের রক্তটা আমরা নিব। সে বিপ্লবীকে কিভাবে দৌড়াইয়া তার রক্তটা নিয়ে সেই ক্যানভাসটাকে রক্তাক্ত করব, সেই মহড়াটা করছিলাম, রিহার্সালটা করছিলাম। মাসুদ সাহেব, রশিদ সাহেব বুঝলোই না ব্যাপারটা। আরে ও আমাকে যে অভিনয় করবে, মানে আমি এইটার স্ক্রিপ্ট রাইটার, কাহিনীকার আমি, লেখক। সে আমাকে যে অভিনয় করবে, আমার রক্ত নিয়ে সে বিপ্লব ঘটাবে। হ্যাঁ, আপনি বলেন তো কি হচ্ছে সাহেব? আসলে হয়েছে কি রশিদ সাহেব, আমাদের মাসুদ বিন করিম সাহেবের একটা সমস্যা হচ্ছে কোথায়, উনি নাটক লিখেন ভালো, চরিত্র লিখেন ভালো, কিন্তু চরিত্রগুলো যে বিশ্লেষণ, যে চরিত্রায়ন, এই বিষয়টা উনি জানেন না আসলে। সেই কারণে তো উনি বিষয়টা বুঝলেনই না। আচ্ছা, উনি বিষয়টা বুঝলেন না, কিন্তু উনি কি লিখছে না লিখছে সেটা তো আপনার বোঝার দরকার আছে। আপনি তো চরিত্রগুলো বুঝতে পারেন। দেখেন শিল্পপতি সাহেব, এইভাবে যদি বিপ্লব করেন, বিপ্লবের আগে তো উনি শহীদ হয়ে যাবে, তারপর একটা শোকসভা আয়োজন করতে হবে। আসুন, আপনাকে একটা কথা স্পষ্ট করে বলি, স্যার কি বলছে সেটা মনোযোগ দিয়ে শুনেন। স্যার তো আমাদের খুবই বিরক্ত। স্যার তো এই কালচারাল ডিপার্টমেন্টে চাচ্ছেন না, এটা বন্ধ করে দিতে চাচ্ছেন। কারণ আমরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি, তাহলে স্যার এটা বন্ধ করে দিবেন। আর স্যার খুবই বিরক্ত কেন জানেন? সংস্কৃত শিল্পের হবে সবচেয়ে সভ্য। হ্যাঁ, কিন্তু আমরা কি সভ্য হতে পারছি? আপনি কি সভ্য? আপনি সভ্য? হ্যাঁ না, তাহলে সভ্য হওয়ার চেষ্টা করেন। নিজেদের মধ্যে ভালোবাসা আনেন। হাসেন, মুখ গুলো করে রাখতেন। হাসেন, হাসেন, আপনি হাসেন, ফ্যাক করে হাসেন। তাহলে ওই ঘন্টা ধরি, সুমন, রাজন, মোহন, সুমন, রাজন, মোহন, বন্ধু আমরা তিনজন। সুমন, রাজন, মোহন, বন্ধু আমরা তিনজন। আমি কেমন একটা সাওয়ার পয়দা করেছি, হ্যাঁ? আসলে বাকিতে বিয়ে করে ফেলে। তাই সিলেছিস কেন? হ্যাঁ, অভিনয় করতেছি, অভিনয় করতেছি। তুই তো অভিনেতা? হ্যাঁ, অভিনয় করস, তুই তো অভিনয় কিছু পারস। শ্বশুরে তুমি শ্রদ্ধা করতে পারবা না, তুমি কদম বুঝি করতে জানো না, ইচ্ছে মতো বাটাম দিচ্ছি। আপনি আপনার বড় ছেলে টান ছাড়তে পারবেন না। এখন আমরা দুজন সারা জীবন ধরে খালি বাসনা করতে থাকবো। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ তেল ছাড়া পরোটা, আহা তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।